পরিবর্তন নাটকীয় ঘটনা দিয়ে শুরু হয় না। এটি শুরু হয় নীরবে, প্রায় অলক্ষিতভাবে, আমরা প্রতিদিন যে ছোট ছোট সিদ্ধান্ত নিই তার মধ্যেই। বেশিরভাগ মানুষ আশা করে যে রূপান্তর তীব্রতা, প্রেরণা অথবা হঠাৎ কোনো সাফল্যের সাথে আসবে। কিন্তু আসল পরিবর্তন শুরু হয় সহজ মুহূর্ত, ছোট ছোট সিদ্ধান্ত এবং এত ছোট অভ্যাসের মধ্যে যে আমরা প্রায়শই সেগুলিকে উপেক্ষা করি। জেমস ক্লিয়ার এই যাত্রা শুরু করেন মানবজীবন সম্পর্কে একটি পর্যবেক্ষণ দিয়ে। তিনি যেখানেই তাকান না কেন, তিনি মানুষকে উন্নতি করতে আগ্রহী দেখতে পান। তারা উন্নত স্বাস্থ্য, উন্নত রুটিন, উন্নত উৎপাদনশীলতা এবং উন্নত ভবিষ্যতের জন্য কামনা করে। তারা নতুন লক্ষ্য নির্ধারণ করে, নতুন প্রতিশ্রুতি দেয়, বিস্তারিত পরিকল্পনা লিখে এবং আশা করে যে এবার পরিস্থিতি ভিন্ন হবে। তবুও তাদের বেশিরভাগই নিজেদেরকে পুরানো রীতিতে ফিরে যেতে দেখেছেন। এই প্রশ্নটি এই বইয়ের ভিত্তি তৈরি করেছে। মানুষ যদি সত্যি উন্নতি করতে চায়, তাহলে কেন তারা এত ঘন ঘন আটকে থাকে? কেন প্রেরণা ম্লান হয়ে যায়? কেন পুরানো অভ্যাসগুলি সহজেই ফিরে আসে? এবং কেন অর্থপূর্ণ পরিবর্তন এত কঠিন মনে হয়, এমনকি যখন ইচ্ছা প্রবল হয়? এই সংগ্রাম বুঝতে হলে কল্পনা করুন কেউ গভীর রাতে একটি শান্ত ঘরে একা বসে আছে। লক্ষ্য এবং সংকল্পে ভরা কাগজের পাতায় একটি নরম আলো পড়ে। সে আগেও অনেকবার এই প্রতিশ্রুতিগুলি লিখেছে। প্রতি বছর সে উদ্যম নিয়ে শুরু করে। প্রতি বছর সে আশা করে যে এই বছর অবশেষে রূপান্তর আনবে। কিন্তু প্রতিবারই জীবন তাকে ধীরে ধীরে সেই রুটিনে ফিরিয়ে আনে যা সে আর চায় না। প্রথমবারের মতো সে ভাবছে সমস্যাটি কি তার শৃঙ্খলা নয়, বরং তার পদ্ধতি। সম্ভবত পরিবর্তন বলপ্রয়োগ বা ইচ্ছাশক্তির বিষয় নয়। সম্ভবত এটি শেখার বিষয় যে ছোট ছোট কাজ কিভাবে আমাদের ভবিষ্যৎকে রূপ দেয়। জেমস ক্লিয়ার এখান থেকেই শুরু করেন। তিনি ব্যাখ্যা করেন যে সমাজ আমাদের বড় লক্ষ্য এবং নাটকীয় অগ্রগতির উপর মনোনিবেশ করতে শেখায়। কিন্তু জীবন তীব্রতার মাধ্যমে পরিবর্তিত হয় না। জীবন ধারাবাহিকতার মাধ্যমে পরিবর্তিত হয়। দিনের পর দিন পুনরাবৃত্তি করা ছোট ছোট পছন্দগুলি আমাদের কর্মকাণ্ডকে পরিচালিত করে এমন ব্যবস্থা তৈরি করে, এবং এই ব্যবস্থাগুলি নীরবে আমাদের পরিচয় গঠন করে। তিনি একটি সহজ সত্য কথা বলেন, তুমি তোমার লক্ষ্যের স্তরে পৌঁছাতে পারো না। তুমি তোমার সিস্টেমের স্তরে পড়ে যাও। তোমার সিস্টেমগুলি অভ্যাস থেকে তৈরি, ক্ষুদ্র আচরণ যা নীরবে কিন্তু শক্তিশালীভাবে জমা হয়। এটি বুঝতে হলে সমুদ্রে ভাসমান একটি বরফখণ্ড কল্পনা করুন। পৃথিবী কেবল উপরের অংশটি দেখতে পায়, উজ্জ্বল এবং দৃশ্যমান, কিন্তু আসল কাঠামোটি পৃষ্ঠের নিচে অবস্থিত। একইভাবে আপনার দৃশ্যমান অর্জনগুলি অভ্যাসের একটি অদৃশ্য ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। মানুষ যা দেখে তা কেবল ফলাফল। তারা যা দেখে না তা হল দৈনন্দিন আচরণ যা এটি তৈরি করেছে। এই ধারণাটি কেবল তত্ত্ব নয়। যখন আমরা কোনো কঠিন আঘাত থেকে সেরে ওঠার কথা ভাবি তখন এটি আরও স্পষ্ট হয়ে ওঠে। অগ্রগতি ধীর। বেশিরভাগ দিন কিছুই পরিবর্তন হয় না বলে মনে হয়, কিন্তু ছোট ছোট নড়াচড়া এবং সাধারণ ব্যায়ামের মাধ্যমে শক্তি ফিরে আসতে শুরু করে। সময়ের সাথে সাথে সেই ছোট ছোট উন্নতিগুলি জমা হয় যতক্ষণ না একদিন ব্যক্তি আবার হাঁটতে পারে, তারপর আবার দৌড়াতে পারে এবং অবশেষে আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। কোনো এক মুহূর্তই এই রূপান্তর ঘটায়নি। এটি ছিল ছোট ছোট কাজের ধারাবাহিকতা। জেমস ক্লিয়ার আপনাকে বুঝতে চান যে সমস্ত অভ্যাস এভাবেই কাজ করে। আপনি ব্যর্থ হচ্ছেন না কারণ আপনি অক্ষম। আপনি ব্যর্থ হচ্ছেন কারণ কেউ আপনাকে শেখায়নি যে ছোট অভ্যাস কিভাবে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনে। ছোট ছোট কাজ আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে, আপনার পরিচয় পরিবর্তন করে এবং আপনার ভবিষ্যৎকে এক ধাপে পুনর্নির্মাণ করে। এই বইটি মানুষের আচরণ দেখার একটি নতুন উপায় প্রদান করে। এটি ব্যাখ্যা করে কেন মানুষ এমন ধরনের ধরন পুনরাবৃত্তি করে যা তাদের পিছিয়ে রাখে, কেন কেবল প্রেরণা অবিশ্বাস্য, এবং কেন পরিবেশ সিদ্ধান্তগুলিকে উদ্দেশ্যের চেয়ে বেশি শক্তিশালী করে তোলে।
এটি দেখায় যে দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য ছোট পুনরাবৃত্তিযোগ্য কর্মের উপর ভিত্তি করে তৈরি একটি সিস্টেম প্রয়োজন, মাঝে মাঝে শক্তির বিস্ফোরণ নয়। তোমার আজকের জীবন তোমার বিগত বছরগুলিতে অভ্যাস করা অভ্যাসের ফল। আগামীকাল তোমার জীবন তোমার এখন থেকে শুরু করা অভ্যাসের দ্বারা গঠিত হবে। অর্থপূর্ণ রূপান্তর বড় মুহূর্ত দিয়ে তৈরি হয় না, এটি ধারাবাহিকতার সাথে পুনরাবৃত্তি করা ছোট ছোট পদক্ষেপ দিয়ে তৈরি। কল্পনা করুন একটি অন্ধকার পথ ধরে হাঁটছেন। আপনি পুরো দূরত্বটি দেখতে পাচ্ছেন না, কিন্তু ছোট ছোট আলোগুলি একে অপরের থেকে মাত্র কয়েক ধাপ দূরে স্থাপন করা হয়েছে। প্রতিটি আলো যাত্রার পরবর্তী অংশটি প্রকাশ করে। প্রতিটি আলো একটি অভ্যাস। কোনো একক আলো পুরো রাস্তা দেখায় না, তবে একসাথে তারা এগিয়ে যাওয়ার একটি পরিষ্কার পথ প্রদান করে। পরিবর্তন এভাবেই কাজ করে। ছোট ছোট অভ্যাস, ধীরে ধীরে পুনরাবৃত্তি একটি নতুন পরিচয়ের পথ আলোকিত করে। আর এটাই হল পারমাণবিক অভ্যাসের মূল কথা। ছোট ছোট সিদ্ধান্ত ধারাবাহিকভাবে প্রয়োগ করা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। এই প্রথম অংশটি শেষ করার সাথে সাথে লেখক আমাদের কি বোঝাতে চান তা স্পষ্ট হয়ে ওঠে। তিনি চান আমরা যেন বুঝতে পারি যে আসল পরিবর্তন ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে শুরু হয়। তিনি চান আমরা যেন লক্ষ্যের চেয়ে ব্যবস্থা বেশি গুরুত্বপূর্ণ তা দেখতে পাই। তিনি চান আমরা যেন বুঝতে পারি যে অভ্যাস পরিচয় গঠন করে, আর পরিচয় ভাগ্য গঠন করে। তিনি চান আমরা যেন বুঝতে পারি যে ছোট ছোট উন্নতিগুলি নীরবে জমা হয় যতক্ষণ না তারা উল্লেখযোগ্য ফলাফল তৈরি করে। এবং তিনি চান আমরা এই যাত্রা শুরু করি এই বিশ্বাস নিয়ে যে ধারাবাহিকভাবে নেওয়া ছোট ছোট পদক্ষেপগুলি সম্পূর্ণ ভিন্ন জীবন গড়ে তোলার শক্তি রাখে। বট ধারণার ভাঙ্গন বইয়ের এই অংশটি আমাদের মানব আচরণের স্থাপত্যের আরও গভীরে নিয়ে যায়। লেখক জেমস ক্লিয়ার এখন গল্প বলা থেকে ব্যাখ্যার দিকে ঝুঁকছেন। তিনি আমাদের দেখাতে শুরু করেন যে অভ্যাস আসলে কিভাবে কাজ করে, কেন তারা গুরুত্বপূর্ণ, এবং কেন তারা নীরবে মানব জীবনের প্রতিটি সম্ভাব্য ফলাফলকে রূপ দেয়। তিনি একটি সহজ সত্য দিয়ে শুরু করেন। বেশিরভাগ মানুষ পরিবর্তনকে ভুল বোঝে। তারা ধরে নেয় যে পরিবর্তনকে অর্থবহ হতে নাটকীয় হতে হবে। তারা বিশ্বাস করে যে রূপান্তরের জন্য শক্তি, তীব্রতা বা বিশাল প্রেরণার প্রয়োজন। কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে আসল পরিবর্তন প্রায় সব সময় ছোট, প্রায় সব সময় ধীর এবং শুরুতে প্রায় সব সময় অদৃশ্য। এখানে লেখক আমাদের বুঝতে চান যে অগ্রগতি কোনো ঘটনা নয়, এটি ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি করা ছোট ছোট আচরণের উপর ভিত্তি করে তৈরি একটি প্রক্রিয়া। এক ক্ষুদ্র উন্নতির অদৃশ্য শক্তি। লেখক ব্যাখ্যা করেছেন যে মানুষ কেবল বড় পরিবর্তনগুলি লক্ষ্য করার প্রবণতা রাখে, কিন্তু অভ্যাসগুলি সেভাবে বৃদ্ধি পায় না। ভালো অভ্যাসগুলি মাটির নিচে বীজের মতো বৃদ্ধি পায়। কয়েকদিন, সপ্তাহ, এমনকি মাস ধরে কিছুই ঘটে না বলে মনে হয়, কিন্তু ভূপৃষ্ঠের নিচে শিকড় তৈরি হচ্ছে, স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, শক্তি তৈরি হচ্ছে। তিনি বাঁশ গাছের উদাহরণ ব্যবহার করেন। বছরের পর বছর ধরে এটি দৃশ্যমানভাবে বৃদ্ধি পায় না, তারপর হঠাৎ করেই এটি কয়েক দিনের মধ্যেই বৃদ্ধি পায়। বিশ্ব এটিকে রাতারাতি সাফল্য বলে, কিন্তু সত্য হল বছরের পর বছর অদৃশ্য বৃদ্ধি সেই মুহূর্তটিকে সম্ভব করে তুলেছিল। লেখক আমাদের এখানে যা শিখাতে চান, ছোট ছোট ধারাবাহিক অভ্যাসগুলি নীরব অগ্রগতি তৈরি করে যা পরে দৃশ্যমান রূপান্তরে পরিণত হয়। 2 সুপ্ত সম্ভাবনার মালভূমি। লেখক এমন একটি ধারণার পরিচয় করিয়ে দিয়েছেন যা প্রতিটি মানুষই অনুভব করেছে। তুমি কঠোর পরিশ্রম করো, উন্নতি করার চেষ্টা করো, তুমি শৃঙ্খলাবদ্ধ থাকো, তবুও তুমি কিছুই ঘটতে দেখো না। এটি হল সুপ্ত সম্ভাবনার মালভূমি, যেখানে আপনার প্রচেষ্টা জমছে, কিন্তু ফলাফল এখনও অদৃশ্য। এই মানসিক বাধা লক্ষ লক্ষ মানুষের প্রেরণাকে ধ্বংস করে দেয়। লেখক এটিকে একটি বরফের ঘনক গরম করার সাথে তুলনা করেছেন। আপনি একবারে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ান, 25 ডিগ্রি, 26 ডিগ্রি, 27 ডিগ্রি,
কিছুই পরিবর্তন হয় না। তারপর ৩২ ডিগ্রিতে ঘনকটি হঠাৎ গলে যায়। কিন্তু গলে যাওয়ার ঘটনাটি ঘটে শেষেরটির আগের প্রতিটি ডিগ্রির কারণে। লেখক আমাদের এখানে যা শিখাতে চান, সাফল্যগুলি হঠাৎ দেখা দেয়, কিন্তু সেগুলি অদৃশ্য প্রচেষ্টার পুঞ্জীভূত ফলাফল। ৩. পরিচয়ভিত্তিক অভ্যাস। লেখক এখন আরও গভীর ধারণার দিকে ঝুঁকছেন। পরিচয়। তিনি বলেন, বেশিরভাগ মানুষ ভুল দিক থেকে পরিবর্তন শুরু করে। তারা ফলাফলের উপর মনোযোগ দেয়। তারা সিদ্ধান্ত নেয়, আমি ওজন কমাতে চাই, আমি আরও পড়তে চাই, আমি টাকা বাঁচাতে চাই, কিন্তু ফলাফল হল পৃষ্ঠস্তর। সিস্টেম হল প্রক্রিয়া স্তর। পরিচয় হল সবচেয়ে গভীর স্তর। লেখক যুক্তি দেন, তুমি তোমার লক্ষ্যের স্তরে উঠতে পারো না। তুমি তোমার সিস্টেমের স্তরে নেমে যাও। আর তোমার সিস্টেমগুলো তোমার পরিচয় দ্বারা পরিচালিত হয়। একজন ধূমপায়ী কেবল নিকোটিনের কারণেই ধূমপায়ী থাকে না, বরং একটি পরিচয়ের কারণে। আমি একজন ধূমপায়ী। একজন সুস্থ ব্যক্তি চরম শৃঙ্খলার কারণে সুস্থ থাকেন না, বরং এই পরিচয়ের কারণে। আমি এমন একজন যে আমার শরীরের যত্ন নেয়। পরিচয় আচরণ তৈরি করে। আচরণ পরিচয়কে শক্তিশালী করে। এই চক্র ভাগ্য গঠন করে। লেখক আমাদের এখানে যা শিখাতে চান, তোমার জীবন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী উপায় হল তোমার পরিচয় পরিবর্তন করা, একবারে একটি ছোট পদক্ষেপ। ৪. প্রতিটি কাজই তুমি কে হবে তার জন্য ভোট দেয়। লেখক এই ধারণাটিকে আরও গভীর করেছেন। তিনি বলেছেন যে প্রতিটি অভ্যাসই একটি ভোট। যখন আপনি এক পৃষ্ঠা পড়েন, তখন আপনি পাঠক হওয়ার জন্য ভোট দেন। যখন আপনি ২ মিনিট ব্যায়াম করেন, তখন আপনি একজন ক্রীড়াবিদ হওয়ার জন্য ভোট দেন। যখন আপনি একটি মুদ্রা সঞ্চয় করেন, তখন আপনি আর্থিকভাবে দায়িত্বশীল হওয়ার জন্য ভোট দেন। কোনো একক ভোট আপনার পরিচয় পরিবর্তন করতে পারে না, কিন্তু ভোটের জমানো পরিবর্তন তা করে। এর মানে হল আপনাকে নিখুঁত হতে হবে না। আপনার পরিচয় আপনার পছন্দের দিকে পরিবর্তন করার জন্য আপনাকে কেবল যথেষ্ট ধারাবাহিক হতে হবে। লেখক আমাদের এখানে যা শিখাতে চান, পরিচয় পরিবর্তন ধীর গতিতে হয়, কিন্তু প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপ আপনি যাকে পরিণত করছেন তাকে শক্তিশালী বা দুর্বল করে। ৫. অভ্যাসের চক্র। ইঙ্গিত, আকাঙ্ক্ষা, প্রতিক্রিয়া, পুরস্কার। জেমস ক্লিয়ার এখন সকল অভ্যাসের পেছনের মনস্তাত্ত্বিক কাঠামোটি ব্যাখ্যা করেন। প্রতিটি অভ্যাস ৪টি ধাপ অতিক্রম করে। কিছু একটা তোমার মনকে নাড়া দেয়। তৃষ্ণা, তুমি তোমার অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন চাও। প্রতিক্রিয়া, তুমি ব্যবস্থা নাও। পুরস্কার, মস্তিষ্ক তৃপ্ত বোধ করে। এই লুপটি বারবার পুনরাবৃত্তি হয় যতক্ষণ না আচরণটি স্বয়ংক্রিয় হয়ে যায়। তুমি তোমার ফোনটা পরীক্ষা করো কারণ ঘুম থেকে ওঠা একটা ইঙ্গিত। তুমি স্ক্রোল করো কারণ তুমি উদ্দীপনা কামনা করো। তুমি সোশ্যাল মিডিয়া খুলে সাড়া দাও নতুন তথ্য দিয়ে তুমি পুরস্কৃত হবে। খারাপ অভ্যাসগুলি শক্তিশালী কারণ লুপটি আপনাকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করে। ভালো অভ্যাস অর্জন করা কঠিন কারণ পুরস্কার প্রায়শই বিলম্বিত হয়। লেখক আমাদের এখানে যা শিখাতে চান, অভ্যাস পরিবর্তন করতে হলে আপনাকে সেই অদৃশ্য চক্রটি বুঝতে হবে যা তাদের চালিত করে। ৬. পরিবেশ ইচ্ছাশক্তির বাইরেও আচরণকে রূপ দেয়। এখানে লেখক এমন কিছু বলছেন যা অনেকেই কখনো বুঝতে পারে না। পরিবেশ অনুপ্রেরণার চেয়ে আচরণকে বেশি শক্তিশালীভাবে প্রভাবিত করে। যদি তোমার ফোন তোমার বিছানার পাশে থাকে, তাহলে তুমি অবশ্যই তা পরীক্ষা করবে। যদি জাঙ্ক ফুড দেখা যায়, তাহলে তুমি তা খাবে। যদি বই লুকানো থাকে, তাহলে তুমি পড়বে না। যদি আপনার কর্মক্ষেত্র এলোমেলো থাকে, তাহলে আপনি মনোযোগ হারাবেন। লেখক যুক্তি দেন যে মানুষের আত্মনিয়ন্ত্রণ দুর্বল, পরিবেশ শক্তিশালী। যদি পরিবেশ আপনার কাঙ্ক্ষিত অভ্যাসকে সমর্থন করে, তাহলে অভ্যাসটি স্বাভাবিক হয়ে ওঠে। যদি পরিবেশ তোমার কাঙ্ক্ষিত অভ্যাসের বিরুদ্ধে লড়াই করে, তাহলে অভ্যাসটি প্রায় অসম্ভব হয়ে পড়ে। লেখক আমাদের এখানে যা শিখাতে চান, তোমার পরিবেশ এমনভাবে সাজিয়ে নাও যাতে ভালো অভ্যাসগুলো সর্বনিম্ন প্রতিরোধের পথ হয়ে ওঠে। ৭.
অভ্যাসগুলোকে আকর্ষণীয় এবং আবেগগতভাবে ফলপ্রসূ করে তুলুন। মানুষ আচরণের পিছনে ছুটছে না, তারা পুরস্কারের পিছনে ছুটছে। মস্তিষ্ক যখন এটি উপভোগ করে তখন একটি অভ্যাস শক্তিশালী হয়। এই কারণেই অস্বাস্থ্যকর অভ্যাসগুলি টিকে থাকে। এগুলি দ্রুত আনন্দ দেয়। স্বাস্থ্যকর অভ্যাসগুলি কঠিন। এগুলি বিলম্বিত তৃপ্তি প্রদান করে। লেখক ভালো অভ্যাসের সাথে যুক্ত ছোট ছোট মানসিক পুরস্কার তৈরি করার পরামর্শ দিয়েছেন। পড়ার সময় তোমার পছন্দের চা পান করো। ডায়েরি লেখার সময় আপনার সেরা কলমটি ব্যবহার করুন। পরিষ্কার করার সময় মৃদু সঙ্গীত বাজান। আনন্দ আচরণকে এগিয়ে নিয়ে যায়। লেখক আমাদের এখানে যা শিখাতে চান, শুধু ভবিষ্যতে নয়, মুহূর্তের জন্য সন্তোষজনক ভালো অভ্যাস গড়ে তুলুন। ৮. অভ্যাস স্ট্যাকিং। মানুষ ইতিমধ্যেই অসংখ্য স্বয়ংক্রিয় রুটিন অনুসরণ করে। ঘুম থেকে উঠো, দাঁত ব্রাশ করো, কফি বানাও, ল্যাপটপ খুলো। লেখক একটি বিদ্যমান অভ্যাসের সাথে একটি নতুন ক্ষুদ্র অভ্যাস সংযুক্ত করার পরামর্শ দিয়েছেন। দাঁত ব্রাশ করার পর 1 মিনিট ধ্যান করুন। সকালের চা ঢালার পর একটি অনুচ্ছেদ পড়ুন। ল্যাপটপ বন্ধ করার পর আপনার ডেস্কটি পরিষ্কার করুন। এই পদ্ধতিটি কাজ করে কারণ মস্তিষ্ক নতুন অভ্যাসটিকে পুরানো অভ্যাসের অংশ হিসেবে গ্রহণ করে। লেখক আমাদের এখানে যা শিখাতে চান, নতুন অভ্যাসগুলিকে বিদ্যমান রুটিনের সাথে সংযুক্ত করুন যাতে সেগুলি অনায়াসে লেগে থাকে। ৯. পুনরাবৃত্তি মস্তিষ্ক গঠন করে। লেখক এখন স্নায়ুবিজ্ঞান ব্যাখ্যা করছেন। অভ্যাস তীব্রতা দ্বারা তৈরি হয় না, এগুলো পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি। প্রতিটি পুনরাবৃত্তিমূলক ক্রিয়া স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে। প্রতিবার যখন আপনি কোনো আচরণ করেন, তখন আপনার মস্তিষ্ক আবার এটি করার ক্ষেত্রে আরও দক্ষ হয়ে ওঠে। এই কারণেই একসময়ের কঠিন অভ্যাস স্বয়ংক্রিয়ভাবে পরিণত হয়। লেখক আমাদের এখানে যা শিখাতে চান, অনুপ্রেরণা নয়, পুনরাবৃত্তি অভ্যাস তৈরি করে। ১০. গতি বনাম কর্ম। এটি বইটির সবচেয়ে জীবন পরিবর্তনকারী ধারণাগুলির মধ্যে একটি। গতিকে অগ্রগতির মতো মনে হয়। একটি ওয়ার্কআউট রুটিন নিয়ে গবেষণা করা, বই লেখার পরিকল্পনা, ব্যবসা শুরু করার কথা ভাবছেন। কর্মই প্রকৃত অগ্রগতি। একটা পুশ আপ করছি, একটি অনুচ্ছেদ লেখা, একটি পণ্য তৈরি করা। বেশিরভাগ মানুষ গতিতে আটকে থাকে কারণ এটি তাদের ব্যর্থতা থেকে রক্ষা করে। কিন্তু কর্মই একমাত্র জিনিস যা জীবনকে বদলে দেয়। লেখক আমাদের এখানে যা শিখাতে চান, সাফল্য তাদেরই যারা কাজ করে, যারা অবিরাম প্রস্তুতি নেয়, তাদের নয়। ১১. যৌগিককরণের নীতি। ছোট ছোট অভ্যাস ছোট ছোট ফলাফল বয়ে আনে না। ক্ষুদ্র অভ্যাসগুলি সময়ের সাথে সাথে পুনরাবৃত্তি করলে তা সূচকীয় ফলাফল দেয়। ভালো অভ্যাস তোমার জন্য আরও জটিল হয়ে ওঠে। খারাপ অভ্যাসগুলি আপনার বিরুদ্ধে জটিল হয়ে ওঠে। প্রতিদিন 1% উন্নতি এক বিরাট রূপান্তরের দিকে পরিচালিত করে। প্রতিদিন 1% পতন নীরব ধ্বংসের দিকে নিয়ে যায়। লেখক আমাদের এখানে যা শিখাতে চান, ছোট ছোট দৈনন্দিন পছন্দগুলি ভবিষ্যতের দিকে বহুগুণ বৃদ্ধি পাবে যা আপনি অবশেষে অনুভব করবেন। ১২. ট্র্যাকিংয়ের গুরুত্ব। মানুষ নিজের ধারাবাহিকতা চিনতে ভয়ানক। আমরা মনে করি আমরা আসলে যা করছি তার চেয়ে বেশি করছি। ট্র্যাকিং অভ্যাস আপনাকে অগ্রগতির একটি দৃশ্যমান প্রমাণ দেয়। এটি প্রেরণা তৈরি করে, এটি গতি তৈরি করে, এটি জবাবদিহিতা তৈরি করে। একটি সাধারণ চেকমার্ক, একটি নোটবুক এন্ট্রি অথবা একটি স্ট্রিক কাউন্টার নাটকীয়ভাবে ধারাবাহিকতা বৃদ্ধি করতে পারে। লেখক আমাদের এখানে যা শিখাতে চান, অভ্যাস ট্র্যাক করা শাস্তি নয়, এটি স্পষ্টতা এবং প্রেরণা। এই অংশটি আমাদের যা শেখায় তার সারসংক্ষেপ। দ্বিতীয় পর্বের শেষে লেখক আমাদের এই বুদ্ধিদীপ্ত মূল শিক্ষাগুলি বুঝতে চান। ছোট ছোট অভ্যাসগুলি শক্তিশালী দীর্ঘমেয়াদী রূপান্তর তৈরি করে। সাফল্যগুলি অদৃশ্য অগ্রগতির ফলাফল। পরিচয় হল আচরণের ভিত্তি। প্রতিটি কাজই তুমি কে হচ্ছ তার জন্য একটি ভোট।
অভ্যাসের চক্র সমস্ত আচরণ নিয়ন্ত্রণ করে। পরিবেশ আপনার অভ্যাসকে প্রেরণার চেয়ে বেশি গঠন করে। ভালো অভ্যাসগুলোকে আকর্ষণীয় এবং সন্তোষজনক করে তুলুন। অনায়াসে ধারাবাহিকতার জন্য অভ্যাসগুলিকে একত্রিত করুন। পুনরাবৃত্তি তীব্রতার চেয়ে শক্তিশালী। কর্ম অগ্রগতি সৃষ্টি করে, গতি নয়। অভ্যাস আপনার ভাগ্যের সাথে মিশে যায়। ট্র্যাকিং স্পষ্টতা এবং প্রতিশ্রুতি তৈরি করে। এটি সেই বৃহৎ ধারণার কাঠামো যা আমাদের পরবর্তী গভীর গল্প এবং মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টির জন্য প্রস্তুত করে। গভীর গল্পের ব্যাখ্যা বইটির এই অংশটি নীতিমালা থেকে গল্পে রূপান্তরিত হয়েছে, কারণ গল্পগুলি এমন সত্য প্রকাশ করে যা কেবল যুক্তি দ্বারা সম্ভব নয়। তারা অদৃশ্য ধারণাগুলিকে দৃশ্যমান করে তোলে। তারা দেখায় যে কিভাবে অভ্যাসগুলি ফলাফল প্রকাশের অনেক আগেই নীরবে একজন ব্যক্তির জীবনকে রূপ দেয়। প্রতিটি গল্পের মাধ্যমে লেখক মানব রূপান্তরের মনোবিজ্ঞানের একটি জানালা খুলে দেন। লেখক একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করেন যা তার জন্য সবকিছু বদলে দেয়। এক যে দুর্ঘটনা তার জীবন বদলে দিয়েছে। একটি উজ্জ্বল বিকেল, একটি বেসবল মাঠ। একজন তরুণ ক্রীড়াবিদ এগিয়ে যান। তিনি জানেন না যে জীবন ভেঙে পড়তে চলেছে। একটি ধাতব বাদুড় দোল খাচ্ছে। একটা বল উড়ে যায়। এক ঝলক সূর্যের আলো। 1 সেকেন্ডের ভুল হিসাবনিকাশ, আর বলটি সরাসরি তার মুখে আঘাত করে। অন্ধকার, নীরবতা, তারপর ব্যথা। হাসপাতালে দিনগুলো রাতের অন্ধকারে পরিণত হয়। হাড় ভেঙে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। স্মৃতিশক্তি ম্লান হয়ে যায়। আরোগ্যলাভ অসম্ভব মনে হয়। অগ্রগতি অদৃশ্য। প্রতিটি দিন আগের দিনের মতো মনে হয়। কিন্তু ধীরে ধীরে, খুব ধীরে, ছোট ছোট নড়াচড়া ফিরে আসে। করিডোর পেরিয়ে এক ধাপ। সাহায্য ছাড়াই নেওয়া একটি ছোট নিঃশ্বাস। পরে না গিয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকা। লেখক এখানে গুরুত্বপূর্ণ কিছু শিখেছেন। জীবন পুনর্গঠিত হয় ছোট ছোট ধারাবাহিক কর্মকাণ্ডের মাধ্যমে, নাটকীয় সাফল্যের মাধ্যমে নয়। এখানে লেখক আমাদের বুঝতে চান, ছোট ছোট অভ্যাস ছোট নয়। এগুলো হলো বেঁচে থাকা। এগুলো হলো পুনর্গঠন। এগুলো হলো রূপান্তরের নীরব চালিকা শক্তি। 2 তুষারপাতের গল্প কল্পনা করুন একটি তুষারাবৃত পাহাড়। পৃষ্ঠটি শান্ত দেখাচ্ছে। শহরের মানুষ বিশ্বাস করে যে তুষারধস হঠাৎ শুরু হয়। কিন্তু বিজ্ঞানীরা সত্যটি জানেন। একটি তুষারপাত শুরু হয় একটি মাত্র তুষারকণা দিয়ে। একটা তুষারকণা এসে পড়ে, কিছুই ঘটে না। আরেকটি তুষারকণা, এখনো কিছুই নেই। আরও শত শত, এখনো শান্ত। সপ্তাহ কেটে যায়। ওজন ধীরে ধীরে বাড়ে। তারপর শেষ একটা তুষারকণা পড়ে, আরও শক্তিশালী নয়, আলাদাও নয়, কিন্তু এটি ভারসাম্য নষ্ট করে। পাহাড় ফেটে যায়। মানুষ এটাকে হঠাৎ বলে, কিন্তু সত্য হল লক্ষ লক্ষ অলক্ষিত তুষারকণা এই রূপান্তরটি তৈরি করেছে। এখানে লেখক আমাদের বুঝতে চান, ব্যাপক পরিবর্তন সর্বদা অদৃশ্য অভ্যাসের দৃশ্যমান ফলাফল। 3 মৃৎশিল্পের ক্লাস পরীক্ষা। মৃৎশিল্পের একদল ছাত্র তাদের ক্লাসে প্রবেশ করে। শিক্ষক তাদের 2টি দলে ভাগ করেন। একটি গ্রুপকে শুধুমাত্র এই ভিত্তিতে গ্রেড করা হবে পরিমাণ। অন্য গ্রুপটি শুধুমাত্র এই ভিত্তিতে গ্রেড করা হবে গুণমান। পরিমাণগত দলটি একের পর এক পাত্র তৈরি করে। অনেকেই ব্যর্থ হয়, অনেকেই ভেঙে পড়ে, অনেকেই ফাটল ধরে, কিন্তু প্রতিটি ব্যর্থতা কৌশল শেখায়। গুণমান সম্পন্ন দলটি সপ্তাহের পর সপ্তাহ কিছুই তৈরি করে না। তারা পরিকল্পনা করে, তারা স্কেচ করে, তারা প্রস্তুতি নেয়, তারা পরিপূর্ণতার জন্য অপেক্ষা করে, কিন্তু তারা কখনো অনুশীলন করে না। সেমিস্টারের শেষে সর্বোচ্চ মানের পাত্রগুলি আসে। পরিমাণ গ্রুপ, যে দলটি পরিপূর্ণতার উপর নয়, পুনরাবৃত্তির উপর মনোনিবেশ করেছিল। এখানে লেখক আমাদের বুঝতে চান, তত্ত্ব নয়, পুনরাবৃত্তির মাধ্যমে দক্ষতা তৈরি হয়।
অভ্যাস হল উৎকর্ষের জননী। 4. ব্রিটিশ সাইক্লিং বিপ্লব কয়েক দশক ধরে। ব্রিটিশ সাইক্লিং দলটি ছিল ভয়াবহ। এতটাই ভয়াবহ যে পেশাদার কোম্পানিগুলি তাদের সরঞ্জাম বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছিল, কারণ এটি তাদের ব্র্যান্ডের সুনাম ধ্বংস করবে। একজন নতুন কোচ এসেছেন। সে অস্বাভাবিক কিছু করেছিল। সে করেছিল না ব্যাপক রূপান্তরের দাবি। তিনি সবকিছু উন্নত করেছেন 1%। তিনি আসনগুলো নতুন করে সাজিয়েছেন। ইউনিফর্ম উন্নত করা হয়েছে। সাইকেল আরোহীদের ঘুমানোর বালিশগুলো বদলে ফেললাম। সংক্রমণ এড়াতে কিভাবে হাত ধোয়া যায় তা শিখিয়েছি। উন্নত খাদ্যাভ্যাস। অ্যাডজাস্টেড বাইক গ্রিপ। অণুবীক্ষণিক পরিবর্তন। ছোট ছোট অভ্যাস। বহু বছর পর একই দল বিশ্ব রেকর্ড ভেঙেছে, ট্যুর ডি ফ্রান্স শিরোপা জিতেছে এবং খেলাধুলায় আধিপত্য বিস্তার করেছে। মানুষ তাদের রাতারাতি কিংবদন্তি বলে ডাকত, কিন্তু সত্যটা ছিল সহজ। সময়ের সাথে সাথে ছোট ছোট উন্নতিগুলি বহুগুণ বৃদ্ধি পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এখানে লেখক আমাদের বুঝতে চান, ছোট ছোট অভ্যাসগুলো ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি করলে অসামঞ্জস্যপূর্ণ ফলাফল তৈরি করে। 5. বইয়ের দোকানের গল্প। ছোট্ট একটা বইয়ের দোকান মরে যাচ্ছে। গ্রাহক নেই, শক্তি নেই, ভবিষ্যৎ নেই। মালিক বড় বিপণন, প্রচারণা এবং ব্যয়বহুল সংস্কারের চেষ্টা করেন, কিছুই কাজ করে না। একদিন সে তার পদ্ধতি পরিবর্তন করে। তিনি কর্মীদের গ্রাহকদের উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রশিক্ষণ দেন। নির্দিষ্ট কিছু বইয়ের উপর ব্যক্তিগতকৃত হাতে লেখা নোট রাখে। ব্রাউজিং সহজ করার জন্য তাকগুলি সরায়। ছোট ছোট পড়ার কোণ তৈরি করে। একটি আরামদায়ক চেয়ার যোগ করে। একটা উষ্ণ আলো। একের পর এক ছোট উন্নতি। দোকানটি এমন একটি জায়গায় পরিণত হয় যেখানে মানুষ ঘুরতে যায়। মাসের পর মাস গ্রাহকরা ফিরে আসে। পরিবেশটি বইয়ের দোকানের পরিচয় হয়ে ওঠে। এখানে লেখক আমাদের বুঝতে চান, পরিবেশের ছোট ছোট পরিবর্তন আচরণ এবং অভিজ্ঞতাকে নতুন করে গড়ে তোলে। 6. পরিচয় পরিবর্তনের গল্প। আমি ধূমপায়ী নই। একজন লোক ধূমপান ত্যাগ করার চেষ্টা করছে। সে বারবার ব্যর্থ হয়। যখনই কেউ সিগারেট অফার করে, সে বলে, না ধন্যবাদ, আমি ছাড়ার চেষ্টা করছি। একদিন সে ভিন্নভাবে উত্তর দেওয়ার চেষ্টা করে, না ধন্যবাদ, আমি ধূমপায়ী নই। একটা পরিবর্তন ঘটে। অভ্যাসটি আর এমন কিছু নয় যা সে প্রতিরোধ করছে। এটি এমন কিছু যা আর তার পরিচয়ের সাথে সম্পর্কিত নয়। এখানে লেখক আমাদের বুঝতে চান, অভ্যাস পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হল পরিচয় পরিবর্তন। 7. 2 মিনিটের জিম অভ্যাস। একজন পুরুষ ওজন কমাতে চায় কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। তাই সে একটি অদ্ভুত নিয়ম স্থির করে, প্রতিদিন সে 2 মিনিটের জন্য জিমে যাবে। মাত্র 2 মিনিট। সে প্রবেশ করে, ট্রেডমিল স্পর্শ করে, চলে যায়। মানুষ হাসে, কিন্তু সে অবিচল থাকে। সে এমন একজন ব্যক্তি হয়ে ওঠে যে দেখা যাচ্ছে। তারপর সে আরও বেশি সময় থাকে। তারপর তার ফিটনেস বদলে যায়। এখানে লেখক আমাদের বুঝতে চান, সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও উপস্থিতি পরিচয় এবং দীর্ঘমেয়াদী গতি তৈরি করে। 8. যে লেখক তার পরিবেশ পরিবর্তন করেছিলেন। একজন লেখক মনোযোগ দিতে পারেন না। সে নিজেকে দোষ দেয়। প্রতিদিন সকালে সে লিখতে বসে এবং ঘন্টার পর ঘন্টা অনলাইনে স্ক্রল করতে থাকে। তারপর সে তার পরিবেশ পরিবর্তন করে। সে ঘর থেকে তার ফোনটা সরিয়ে ফেলে, বিভ্রান্তিকর ওয়েবসাইট ব্লক করে, তার সামনে সরাসরি একটি নোটবুক এবং কলম রাখে, আলো এবং চেয়ার সামঞ্জস্য করে। পরের দিন সকালে সে নিরবচ্ছিন্নভাবে লেখে। তার শৃঙ্খলার উন্নতি হয়নি, তার পরিবেশ তাই করেছিল। এখানে লেখক আমাদের বুঝতে চান, পরিবেশ ইচ্ছাশক্তির চেয়েও বেশি আচরণকে গঠন করে। 9. বানর এবং ডোপামিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা। বিজ্ঞানীরা পুরস্কারের জন্য বানরদের কাজ সম্পাদনের উপর গবেষণা করেছেন।
তারা অবাক করার মতো কিছু আবিষ্কার করল। ডোপামিন স্পাইক, ভালো লাগার মতো রাসায়নিক, ঘটেনি এখন। পুরস্কার এসে পৌঁছাল, কিন্তু এখন বানরটি এটি আশা করেছিল। অভ্যাসের শক্তি প্রত্যাশা থেকে আসে, ফলাফল থেকে নয়। এই কারণেই আমরা বার্তা পরীক্ষা করতে, স্ক্রোলিং করতে, খাবার খেতে বা ধূমপান করতে আগ্রহী। প্রত্যাশা আসক্তিতে পরিণত হয়। এখানে লেখক আমাদের বুঝতে চান, শক্তিশালী অভ্যাস গড়ে তুলতে ভালো আচরণের চারপাশে ইতিবাচক প্রত্যাশা তৈরি করুন। 10 অর্থশাস্ত্রই মার্বেল, যার একজন মানুষ টাকা বাঁচানোর জন্য লড়াই করছে। তাই সে একটি ক্ষুদ্র সিস্টেম তৈরি করে। প্রতিবার যখন সে সঞ্চয়ে টাকা স্থানান্তর করে, সে একটি রঙিন মার্বেল পাথর কাচের জারে ফেলে দেয়। পাত্রটি ধীরে ধীরে ভরে যায়। দৃশ্যমান পুরস্কার তাকে ধারাবাহিক রাখে। ছোট আমানত বর্ষঞ্চয়ে পরিণত হয়। এখানে লেখক আমাদের বুঝতে চান, তাৎক্ষণিক ছোট ছোট পুরস্কার দীর্ঘমেয়াদী অভ্যাসকে শক্তিশালী করে। 11 যে নারী দিনে 100টি শব্দ লিখেছিলেন। একজন মহিলা একটি বই লিখতে চান কিন্তু অভিভূত। তিনি প্রতিদিন মাত্র 100 শব্দ লেখার প্রতিশ্রুতি দেন। কিছুদিন সে আরও লেখে, কিছুদিন সে মাত্র 100টি শব্দ লেখে। মাস কেটে যায়, একটি পূর্ণাঙ্গ বই প্রকাশিত হচ্ছে, নীরবে, স্থিরভাবে। এখানে লেখক আমাদের বুঝতে চান, অভ্যাসের মাত্রা কমিয়ে দিলে তা শুরু করা সহজ হয় এবং এড়ানো অসম্ভব হয়ে পড়ে। 12 ঘর্ষণ নীতি। একজন লোক টেলিভিশন কম দেখতে চায়। সে রিমোটের ব্যাটারিগুলো খুলে অন্য ঘরে রাখে। পরের বার যখন সে রিমোটের দিকে হাত বাড়ায়, ঘর্ষণ তাকে থামিয়ে দেয়। সে আরও গিটার অনুশীলন করতে চায়। তাই সে তার ঘরের মাঝখানে একটি স্ট্যান্ডের উপর গিটারটি রাখে। ঘর্ষণ কমে যায়, অনুশীলন বাড়ে। এখানে লেখক আমাদের বুঝতে চান, খারাপ অভ্যাসের জন্য ঘর্ষণ বাড়াও, ভালো অভ্যাসের জন্য ঘর্ষণ কমাও। 13 ভিয়েতনাম সৈনিকের আসক্তির গল্প। ভিয়েতনাম যুদ্ধের সময় অনেক আমেরিকান সৈন্য হেরোইনের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী আসক্তির পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু যখন সৈন্যরা বাড়ি ফিরে আসে, বেশিরভাগই মাসের মধ্যেই চাকরি ছেড়ে দেয়। কেন? তাদের পরিবেশ বদলে গেল। সংকেত, চাপ এবং ট্রিগারগুলি অদৃশ্য হয়ে গেল। এখানে লেখক আমাদের বুঝতে চান, অভ্যাস পরিবেশের সাথে গভীরভাবে জড়িত। পরিবেশ পরিবর্তন হলে অভ্যাসটি প্রায়শই বিলীন হয়ে যায়। 14 দরজার পাশে জুতাধারী পিতা। একজন বাবা তার সন্তানদের সাথে আরও বেশি সময় কাটাতে চান, কিন্তু প্রতি সন্ধ্যায় সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে সোফায় শুয়ে পড়ে। একদিন সে ছোট্ট একটা জিনিস বদলে ফেলে। সে দরজার পাশে এক জোড়া আরামদায়ক জুতা রাখে। প্রতি সন্ধ্যায় যখন সে তাদের মধ্যে পরিবর্তিত হয়, তখন তার মেজাজ বদলে যায়। সোফায় পড়ে পড়ার পরিবর্তে সে নিজেকে তার বাচ্চাদের সাথে কথা বলতে এবং খেলতে দেখতে পায়। এখানে লেখক আমাদের বুঝতে চান, ছোট ছোট ইঙ্গিতগুলি উদ্দেশ্যের চেয়ে আচরণকে বেশি পরিচালিত করে। 15 প্রতি ঘরে একটি বস্তু। নিয়ম। একজন অগোছালো মানুষ তার অগোছালো ঘর নিয়ে হতাশ বোধ করে। ঐতিহ্যবাহী পরিষ্কার ব্যবস্থা ব্যর্থ। তাই সে একটি ছোট নিয়ম তৈরি করে। যখনই সে কোন ঘরে প্রবেশ করবে, কেবল একটি জিনিস পরিষ্কার করবে। এক প্লেট, একটা বই, একটা শার্ট। কয়েক মাসের মধ্যেই তার বাড়ি বদলে যায়। এখানে লেখক আমাদের বুঝতে চান, ছোট ছোট নিয়ম ধারাবাহিকভাবে প্রয়োগ করা হলে বড় ফলাফল তৈরি হয়। 16 ভাষা শিক্ষার্থীর এক বাক্যের নিয়ম। একজন মহিলা একটি বিদেশি ভাষা শিখতে চান কিন্তু সবসময় ব্যর্থ হন। সে একটি নতুন নিয়ম স্থাপন করে। প্রতিদিন সকালে সে কেবল একটি বাক্য পড়বে। একটি বাক্য একটি অনুচ্ছেদে পরিণত হয়। একটি অনুচ্ছেদ এক পৃষ্ঠা হয়ে যায়। তার আত্মবিশ্বাস বাড়ে, তার পরিচয় বদলে যায়। এখানে লেখক আমাদের বুঝতে চান, ছোট ছোট অভ্যাস ভয় দূর করে এবং বৃহত্তর শিক্ষার দরজা খুলে দেয়। 17
বিবাহবিচ্ছেদের পর যে ব্যক্তি তার জীবন পুনর্নির্মাণ করেছিলেন, বিবাহবিচ্ছেদের পর একজন পুরুষ বিষণ্ণতায় পতিত হয়। সে ভাঙা, শূন্য, আশাহীন বোধ করে। সে একটি ছোট অভ্যাস দিয়ে শুরু করে। সে প্রতিদিন সকালে তার বিছানা গুছিয়ে রাখে। তারপর সে আরও 5 মিনিট হাঁটা যোগ করে। তারপর প্রতি রাতে এক লাইন ডায়েরি লিখি। মাস কেটে যায়। তার আবেগগত জীবন স্থিতিশীল হয়। সে তার আত্মবিশ্বাস পুনর্নির্মাণ করে। সে নিজেকে পুনর্গঠন করে। এখানে লেখক আমাদের বুঝতে চান, জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলিতে ছোট ছোট অভ্যাসগুলি আবেগের জীবনরেখা হয়ে উঠতে পারে। 18 কারিগর এবং পাথর। লেখক একটি প্রতীকী দৃশ্য দিয়ে এই অংশটি শেষ করেছেন। একজন কারিগর পাথরের একটি শক্ত খণ্ডের সামনে দাঁড়িয়ে আছে। সে প্রতিদিন এটিতে আলতো করে টোকা দেয়। কিছুই হয় না। কোন ফাটল নেই, কোন নড়াচড়া নেই, পরিবর্তনের কোন লক্ষণ নেই। কিন্তু সে চালিয়ে যায়, ট্যাপের পর ট্যাপ, দিনের পর দিন, মাসের পর মাস। একদিন একটি ছোট ফ্র্যাকচার দেখা দেয়। এটি ছড়িয়ে পড়ে। পাথরটি ফেটে যায়। এর ভেতরে একটি সুন্দর ভাস্কর্য অপেক্ষা করছে। মানুষ মনে করে শেষ আঘাতে পাথরটি ভেঙে গেছে। কিন্তু সত্য হল, প্রতিটি ছোট ট্যাপই এটি সম্ভব করেছে। এখানে লেখক আমাদের বুঝতে চান, পুনরাবৃত্তির ভেতরেই রূপান্তর লুকিয়ে থাকে। শেষ মুহূর্তটি দৃশ্যমান, কিন্তু আসল পরিবর্তনটা সবসময় নীরবেই ঘটছিল। ব্যবহারিক জীবন নীলপ্রিন্ট অডিও প্রস্তুত চূড়ান্ত সংস্করণ। বইয়ের এই অংশটি আমাদের ধারণা থেকে বাস্তবায়নের দিকে নিয়ে যায়। অভ্যাস বোঝা থেকে এমন একটি জীবন গঠন করা যা ভালো অভ্যাসকে সহজ করে তোলে এবং খারাপ অভ্যাসগুলো কঠিন। লেখক দেখাতে চান কিভাবে সাধারণ দিনগুলি অসাধারণ রূপান্তরের বীজ ধারণ করে এবং কিভাবে সহজতম রুটিনগুলি একটি উন্নত ভবিষ্যতের স্থাপত্য হয়ে উঠতে পারে। তিনি আপনাকে ভোরের দৃশ্যে আমন্ত্রণ জানান। 1 যে সকাল দিনকে রূপ দেয়। একটি শান্ত সকাল কল্পনা করুন। আকাশ এখনো আলো নরম। বেশিরভাগ মানুষই অটোপাইলটে তাদের দিন শুরু করে, গতকাল থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রুটিনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, পুরনো নিদর্শনগুলোকে নতুন সময় নিয়ে যাওয়া, কোনো খেয়াল না করেই। কিন্তু লেখক আমাদের এখানেই থামতে চান, কারণ তোমার দিনের প্রথম মিনিটগুলোই পরবর্তী সকল মিনিটের নীলনকশা তৈরি করে। তিনি ব্যাখ্যা করেন যে বিশৃঙ্খলার মাঝখানে রূপান্তর ঘটে না। এটি প্রতিটি দিনের শুরুতে আপনার তৈরি করা মৃদু আচার অনুষ্ঠানের মধ্যে ঘটে, যখন তোমার মন খোলা থাকে, তোমার আবেগ শান্ত এবং তোমার পরিচয় এখনও জেগে আছে। এখানে লেখক আমাদের বুঝতে চান, প্রতিটি দিন শুরু হয় একটি পছন্দ দিয়ে, পুরনো অভ্যাস পুনরাবৃত্তি করা অথবা নতুন অভ্যাস তৈরি করা। 2 অভ্যাসের বাগান। লেখক আপনাকে আপনার জীবনকে একটি বাগান হিসেবে কল্পনা করতে বলেছেন। প্রতিটি আচরণই একটি বীজ। কিছু বীজ ফুলে পরিণত হয়, কিছু আগাছায় পরিণত হয়, কিছু ধীরে ধীরে বৃদ্ধি পায়, কিছু দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু সবগুলোই বেড়ে ওঠে। বড় বীজ বপন করলে তোমার জীবন বদলায় না। ছোট ছোট গাছগুলোকে ধারাবাহিকভাবে জল দিলে এটি পরিবর্তিত হয়। এখানে লেখক আমাদের বুঝতে চান, তোমার পরিচয় তোমার সেচন করা বীজ দ্বারা গঠিত হয়, তুমি যে বীজের স্বপ্ন দেখো তা নয়। 3 অদৃশ্য শক্তি, ইঙ্গিত, আকাঙ্ক্ষা, প্রতিক্রিয়া, পুরস্কার। এই পর্যায়গুলি যান্ত্রিকভাবে ব্যাখ্যা করার পরিবর্তে লেখক সেগুলোকে জীবন্ত কিছুতে রূপান্তরিত করেন, আপনার দিনকে রূপদানকারী শক্তি। তিনি ইঙ্গিতটিকে ফিসিসানি হিসেবে বর্ণনা করেছেন, আপনার পরিবেশে একটি ছোট সংকেত যা আপনার মনোযোগকে একটি নির্দিষ্ট দিকে ঠেলে দেয়। আকাঙ্ক্ষা হল তোমার ভেতরের স্ফুলিঙ্গ, আপনার অভ্যন্তরীণ অবস্থা পরিবর্তন করার ইচ্ছা। প্রতিক্রিয়া হল আচরণ, তুমি আসলে যে কাজটি করো। পুরস্কার হল আবেগের প্রতিধ্বনি, যে অনুভূতি আপনার মস্তিষ্ককে শেখায় যে আচরণ কি পুনরাবৃত্তি করতে হবে কিনা। এখানে লেখক আমাদের বুঝতে চান, প্রতিটি অভ্যাসই একটি আবেগগত চক্র, যৌক্তিক নয়। 4 পরিবেশ।
আপনার নীরব সঙ্গী বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে তারা তাদের আচরণ নিয়ন্ত্রণ করে, কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে পরিবেশ আমাদের ধারণার চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ করে। সে তোমাকে রান্নাঘরে নিয়ে যাবে। কাউন্টারে দুটি জিনিস রাখা আছে, এক বাটি ফলের এবং এক বাক্স কুকিজ। হাতটি সবচেয়ে কাছের দিকে এগিয়ে যায়। যা সবচেয়ে স্বাস্থ্যকর তা নয়। সে তোমাকে একটা শোবার ঘরে নিয়ে যাবে। বালিশের কাছে একটা ফোন পড়ে আছে। স্ক্রোলিং দিনের প্রথম অভ্যাসে পরিণত হয়। তুমি এটা পরিকল্পনা করেছ বলে নয়, কিন্তু কারণ পরিবেশ এটিকে আমন্ত্রণ জানিয়েছিল। সে তোমাকে একটা বসার ঘর দেখাচ্ছে। এর বাক্সের ভেতরে একটি গিটার আছে। ধুলো জমে। তোমার ভেতরে সঙ্গীত নীরব থাকে কারণ ঘর্ষণ প্রকাশকে বাধা দেয়। এখানে লেখক আমাদের বুঝতে চান, আমরা আমাদের শৃঙ্খলার স্তরে উন্নীত হই না, আমরা আমাদের পরিবেশের স্তরে নেমে যাই। 5 পানির বোতলের গল্প। তিনি একজন অফিস কর্মীর গল্প বলেন, যিনি আরও বেশি জল পান করতে চান। সে একটি সুন্দর কাচের বোতল কিনে এবং সরাসরি তার ডেস্কে রাখে, যেখানে তার হাত স্বাভাবিকভাবেই কাজের মধ্যে থাকে। সে কোনো অনুস্মারক সেট করে না। সে নিজেকে জোর করে না। সে কেবল বোতলটি দেখে, আর বোতলটি তার অভ্যাসের সাথে কথা বলে। কয়েক সপ্তাহ পর তার শক্তির উন্নতি হয়। মাসখানেক পর তার শরীরের পরিবর্তন হয়। সে শৃঙ্খলা অর্জন করেছে বলে নয়, কিন্তু কারণ সে তার পরিবেশকে নতুন করে সাজিয়েছে। এখানে লেখক আমাদের বুঝতে চান, সবচেয়ে সহজ অভ্যাস হল সেই অভ্যাসগুলো যা তোমার পরিবেশ তোমার জন্য করে। 6 আচার অনুষ্ঠান। দৈনন্দিন জীবনের নোংর আচার অনুষ্ঠান অভ্যাস নয়, এগুলো অভ্যাসের দরজা। লেখক এমন একজন শিক্ষার্থীর বর্ণনা দিয়েছেন যিনি ধারাবাহিকভাবে পড়াশোনা করতে চান, প্রেরণার উপর নির্ভর করার পরিবর্তে। সে রাতের একটা ছোট আচার তৈরি করে। সে তার টেবিল পরিষ্কার করে। সে তার নোটবুক রাখে। সে তার পাশে একটি কলম রাখে। সে পরের ফাঁকা পাতাটি খোলে। সকালে টেবিল অপেক্ষা করছে। আচারটি সিদ্ধান্তকে সরিয়ে দেয়। এই আচার অনুষ্ঠান গতি সৃষ্টি করে। তিনি একজন সঙ্গীতশিল্পীর বর্ণনা দেন যিনি প্রতিদিন একই সময়ে তার পিয়ানোতে বসেন, এমনকি যদি সে মাত্র 1 মিনিটের জন্য অনুশীলন করে। আচারটি একটি ইঙ্গিত হয়ে ওঠে। সংকেত সঙ্গীতে পরিণত হয়। এখানে লেখক আমাদের বুঝতে চান, আচার অনুষ্ঠান হল সেই দরজা যার মধ্য দিয়ে অভ্যাস তোমার জীবনে প্রবেশ করে। 7 ঘর্ষণ হ্রাসের শক্তি। লেখক ব্যাখ্যা করেছেন যে প্রতিটি অভ্যাসের একটি মূল্য আছে, টাকা নয়, শক্তি। যদি অদৃশ্য মূল্য বেশি মনে হয়, মস্তিষ্ক অভ্যাসটি এড়িয়ে চলে। তিনি এমন একজন ব্যক্তির গল্প বলেন যে প্রতিদিন সকালে দৌড়াতে চায় কিন্তু কখনো করে না। এক রাতে লোকটি একটি ছোট পরিবর্তন করে। সে তার বিছানার পাশে তার দৌড়ানোর পোশাক বিছিয়ে রাখে, জুতার ভেতরে মোজা রাখে। তার পা যেখানে মেঝে স্পর্শ করবে ঠিক সেখানে জুতাগুলো রাখবে। পরের দিন সকালে ঘর্ষণ অদৃশ্য হয়ে যায়। দৌড় শুরু হয়। এখানে লেখক আমাদের বুঝতে চান, বাধা দূর করুন এবং অভ্যাসটি স্বাভাবিকভাবেই গড়ে উঠবে। 8 সন্তোষজনক। ভালো অভ্যাস গড়ে তোলা মানুষ যা ভালো মনে করে তা পুনরাবৃত্তি করে। এটা দুর্বলতা নয়, এটা জীববিজ্ঞান। লেখক একজন মহিলার বর্ণনা দিয়েছেন যিনি আরও পড়তে চান। সে গরম চা খুব পছন্দ করে, তাই সে তার প্রিয় চা নিজেকে খাওয়াতে চায় শুধুমাত্র পড়ার সময়। শীঘ্রই তার মন পড়াকে আনন্দের সাথে যুক্ত করে। অভ্যাসটি কঠিন হওয়ার পরিবর্তে উপভোগ্য হয়ে ওঠে। এখানে লেখক আমাদের বুঝতে চান, তাৎক্ষণিক আনন্দ হল সেই জ্বালানি যা দীর্ঘমেয়াদী অভ্যাসকে বাঁচিয়ে রাখে। 9 দুবার মিস করবেন না। মানুষ প্রায়ই একদিন মিস করার পর ভেঙে পড়ে, কিন্তু লেখক একটি মৃদু দর্শনের পরিচয় দিয়েছেন। একদিন অনুপস্থিত থাকাটা একটা দুর্ঘটনা, 2 দিন মিস করা একটা প্যাটার্নে পরিণত হয়। তিনি এমন একজন ব্যক্তির গল্প শেয়ার করেন যিনি প্রতি রাতে ডায়েরি লেখেন। কিছু রাত সে ভুলে যায়, কিছু রাতে সে তাড়াতাড়ি
ঘুমিয়ে পড়ে, কিন্তু সে পরের রাতে ফিরে আসে। সে শিকল ভাঙার আগেই মেরামত করে। এখানে লেখক আমাদের বুঝতে চান, ধারাবাহিকতা তৈরি হয় পরিপূর্ণতা দ্বারা নয়, বরং ফিরে আসার মাধ্যমে। 10 পেপার ক্লিপ কৌশল। লেখক অভ্যাস ট্র্যাকিংকে প্রতিফলন হিসেবে উপস্থাপন করেছেন, একটি আয়না যা আপনার অগ্রগতি স্পষ্টভাবে দেখায়। তিনি এমন একজন অভিনেতার বর্ণনা দিয়েছেন যিনি আরও বেশি ক্যারিয়ার গড়তে চান। সে কাগজের ক্লিপ দিয়ে একটা জারে ভরে এবং আরেকটি পাত্র খালি রাখে। প্রতিবার যখন সে ফোন করে, সে একটা পেপার ক্লিপ নাড়ায়, পাত্রটি ভরে যায়, গতি বৃদ্ধি পায়। চাক্ষুষ প্রমাণ প্রতিশ্রুতিকে শক্তিশালী করে। এখানে লেখক আমাদের বুঝতে চান, অগ্রগতি যখন তুমি দেখতে পাও, তখন তা আসক্তিকর হয়ে ওঠে। 11 পরিচয়, প্রক্রিয়া, ফলাফল। 3টি স্তর। লেখক আপনাকে পরিবর্তনের 3টি স্তরের মধ্য দিয়ে নিয়ে যাবেন। ফলাফল, তুমি যা চাও। প্রক্রিয়া, তুমি কেমন আচরণ করো। পরিচয়, তুমি নিজেকে কে বলে মনে করো। তিনি শিক্ষকের উদাহরণটি পুনর্বিবেচনা করেন, যারা একসময় বিশ্বাস করত যে সে অগোছালো। তার ডেস্কটি এলোমেলো ছিল, তার ক্লাসরুম ছিল বিশৃঙ্খল। একদিন সে প্রথমে তার পরিচয় পরিবর্তন করে। আমি এমন একজন ব্যক্তি যে সবকিছু সুশৃঙ্খলভাবে রাখে। সেই বিশ্বাসকে ঘিরে ছোট ছোট কাজগুলো গড়ে উঠেছিল যতক্ষণ না তার পুরো পরিবেশ বদলে যায়। এখানে লেখক আমাদের বুঝতে চান, পরিচয় হল সেই মাটি যেখান থেকে অভ্যাস গজায়। 12 লক্ষ্যের উপর সিস্টেম। লক্ষ্যগুলি দিকনির্দেশনা তৈরি করে, সিস্টেমগুলি অগ্রগতি তৈরি করে। লেখক আপনাকে এমন একজন ছাত্রের উদাহরণ দিয়েছেন যে উচ্চ গ্রেড চায়। একটি লক্ষ্য অল্প সময়ের জন্য পড়াশোনায় অনুপ্রাণিত করতে পারে, কিন্তু একটি পদ্ধতি, প্রতিবার খাবারের 10 মিনিট পর পড়াশোনা, জীবনব্যাপী শিক্ষা তৈরি করে। লক্ষ্যগুলি ক্ষণস্থায়ী, সিস্টেমগুলি স্থায়ী। এখানে লেখক আমাদের বুঝতে চান, তোমার জীবন তোমার সিস্টেম যা সহজ করে তোলে তা হয়ে ওঠে। 13 অভ্যাসের স্তূপীকরণ। নতুনকে পুরাতনের সাথে সংযুক্ত করা। লেখক সবচেয়ে সহজ হাতিয়ারগুলির মধ্যে একটির দিকে ঝুঁকছেন, অভ্যাস স্তূপীকৃত। তিনি ব্যাখ্যা করেন কিভাবে দাঁত ব্রাশ করবেন 2 মিনিটের ধ্যানের ইঙ্গিত হতে পারে। সকালের কফি ঢালা একটি অনুচ্ছেদ পড়ার জন্য ইঙ্গিত হতে পারে। আপনার ল্যাপটপ বন্ধ করা হচ্ছে একটি বস্তু পরিষ্কার করার জন্য ইঙ্গিত হতে পারে। এখানে লেখক আমাদের বুঝতে চান, পুরনো অভ্যাসগুলোর সাথে নতুন অভ্যাস সংযুক্ত করো এবং সেগুলো স্বয়ংক্রিয় হয়ে ওঠে। 14 পুনর্গঠন। গল্প পরিবর্তন করা। অনেক অভ্যাস ব্যর্থ হয় কারণ সেগুলিকে বোঝা হিসেবে তৈরি করা হয়। আমাকে ব্যায়াম করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে টাকা বাঁচাতে হবে, কিন্তু পুনঃফ্রেমিং সবকিছু বদলে দেয়। আমি আরও শক্তিশালী হয়ে উঠছি, আমি আমার মনকে তীক্ষ্ণ করছি, আমি আমার ভবিষ্যৎ গড়ছি। লেখক এমন একজন ব্যক্তির গল্প বলছেন যিনি দৌড়াতে ঘৃণা করতেন। একদিন সকালে সে নিজের মনে ফিসফিস করে বলল, আমি একজন ক্রীড়াবিদ হয়ে উঠছি। তার পরিচয় পরিবর্তন হতে শুরু করে, রান করা আরও সহজ হয়ে গেল। এখানে লেখক আমাদের বুঝতে চান, তুমি যে গল্পটা বলো সেটাই তোমার ভবিষ্যৎ লিখে দেয়। 15 2 মিনিটের নিয়ম। লেখক দেখান কিভাবে ক্ষুদ্রতম শুরু প্রতিরোধ দূর করে এবং গতি তৈরি করে। 2 মিনিট পড়া, 2 মিনিট স্ট্রেচিং, 2 মিনিটের আয়োজন। একজন পাঠক যিনি 1 পৃষ্ঠা পড়েন প্রায়শই 10টা পড়ে শেষ হয়। একজন দৌড়বিদ যিনি তাদের জুতা বেঁধে দিচ্ছেন প্রায়শই দৌড়ে শেষ হয়। একজন লেখক যিনি একটি বাক্য লেখেন প্রায়ই একটি অনুচ্ছেদ লেখে। এখানে লেখক আমাদের বুঝতে চান, ছোট থেকে শুরু করা দুর্বলতা নয়, এটা একটা মনস্তাত্ত্বিক কৌশল। 16 অভ্যাসের পিছনে আবেগগত উদ্দেশ্য। অভ্যাস তখনই টিকে থাকে যখন সেগুলো অর্থের সাথে সংযুক্ত থাকে। তিনি একজন বাবার বর্ণনা দেন যিনি ব্যায়াম শুরু করেন চেহারার জন্য নয়, কিন্তু নিঃশ্বাস না হারিয়ে তার সন্তানদের সাথে খেলার জন্য। প্রতিটি পুশ আপ প্রতিশ্রুতিতে পরিণত হয়, প্রতিটি দৌড় গতিশীল প্রেমে পরিণত হয়। এখানে লেখক আমাদের বুঝতে চান,
উদ্দেশ্য অভ্যাসকে হৃদয় দান করে। 17 সামাজিক পরিবেশ মানুষ তাদের সম্প্রদায়ের আচরণের প্রতিফলন ঘটায়। যদি তুমি নিজেকে সুশৃঙ্খল মানুষদের সাথে ঘিরে রাখো, শৃঙ্খলা স্বাভাবিক হয়ে ওঠে। যদি তুমি নিজেকে পাঠকদের সাথে ঘিরে রাখো, পড়া স্বাভাবিক হয়ে ওঠে। যদি তুমি নিজেকে নেতিবাচকতা দিয়ে ঘিরে রাখো, সন্দেহ স্বাভাবিক হয়ে ওঠে। এখানে লেখক আমাদের বুঝতে চান, তোমার বৃত্ত তোমার অভ্যাসকে তোমার উদ্দেশ্যের চেয়ে বেশি রূপ দেয়। 18 জবাবদিহিতা মানুষ প্রায়শই নিজের কাছে করা প্রতিশ্রুতি ভঙ্গ করে, কিন্তু অন্যদের প্রতিশ্রুতি রাখো। লেখক দুই বন্ধুর বর্ণনা দিয়েছেন যারা প্রতি রাতে একটি বার্তা বিনিময় করে। সেদিন তারা কি অর্জন করেছিল সে সম্পর্কে একটি বাক্য। এই ছোট্ট জবাবদিহিতা তাদের ধারাবাহিকতা পরিবর্তন করে। এখানে লেখক আমাদের বুঝতে চান, ভাগাভাগি করলে প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়। 19 বীজ এবং বন লেখক একটি শান্ত চিত্র দিয়ে এই বিভাগটি শেষ করেছেন। মাটির নিচে একটি ক্ষুদ্র বীজ শুয়ে আছে। এটি সূর্যের আলো শোষণ করে। এটা পানি পান করে। এটি এত ধীরে ধীরে বৃদ্ধি পায় যে কেউ টের পায় না। একদিন এটি একটি উদ্ভিদে পরিণত হয়, তারপর একটা গাছ, তারপর একটা বন। সবকিছুই শুরু হয়েছিল ভূপৃষ্ঠের ক্ষুদ্রতম নড়াচড়া দিয়ে। এখানে লেখক আমাদের বুঝতে চান, ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবনের দৃশ্যপট বদলে দিতে যথেষ্ট শক্তিশালী। অভ্যাস রূপান্তরের বিজ্ঞান বইয়ের এই অংশটি আমাদের দৈনন্দিন আচরণের পৃষ্ঠের নিচে এবং আমাদের প্রতিটি পদক্ষেপকে পরিচালিত করে এমন মনোবিজ্ঞানের মধ্যে নিয়ে যায়। লেখক আমাদের বুঝতে চান যে অভ্যাস কেবল রুটিন নয়, এগুলো জৈবিক শক্তি, এগুলো স্নায়বিক প্যাটার্ন, এগুলো মনের ভেতরের আবেগগত কাঠামো। তারা হল সেই অদৃশ্য স্থাপত্য যা নির্বে আমাদের ভবিষ্যৎকে রূপ দেয়। তিনি আমাদের মানুষের মস্তিষ্কের ভেতরে নিয়ে যাওয়ার মাধ্যমে শুরু করেন। 1 মস্তিষ্কের বেঁচে থাকার যুক্তি। কল্পনা করুন হাজার হাজার বছর আগের একটি প্রাচীন বনে দাঁড়িয়ে আছেন। তুমি দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ভাবছ না, তুমি বেঁচে থাকার কথা ভাবছ। তোমার মস্তিষ্ক দ্রুত শিখে ফেলে কোন বেরি তোমাকে অসুস্থ করে তোলে, কোন পথে বিপদ লুকিয়ে থাকে, কোন কাজগুলো তোমাকে বাঁচিয়ে রাখে। মস্তিষ্ক এমন যে কোনো কিছু মনে রাখে যা প্রচেষ্টা কমিয়ে দেয়, এবং এমন কিছু যা সোয়াব বৃদ্ধি করে। সময়ের সাথে সাথে এই বেঁচে থাকার যুক্তি অভ্যাসের ভিত্তি হয়ে ওঠে। মিষ্টি কিছু খাবেন, ডোপামিন বেড়ে যায়। তোমার মস্তিষ্ক বলছে আবার করো, কঠিন কাজ শেষ করবেন। তোমার উপর স্বস্তি ভেসে যাচ্ছে। তোমার মস্তিষ্ক বলে এটা মনে রেখো, অস্বস্তিকর কিছু এড়িয়ে চলবেন। মানসিক চাপ কমে। তোমার মস্তিষ্ক বলছে পালানোর পুনরাবৃত্তি করো। এখানে লেখক আমাদের বুঝতে চান, অভ্যাস হল মস্তিষ্কের বেঁচে থাকার শর্টকাট পথ, শক্তি সঞ্চয় এবং আপনাকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। 2 ডোপামিন অদৃশ্য ইঞ্জিন। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে ডোপামিন হল পুরস্কারের রাসায়নিক, কিন্তু লেখক আরও গভীর কিছু প্রকাশ করেছেন। পুরস্কার পেলেই ডোপামিন নিঃসৃত হয় না, এটি পুরস্কারের প্রত্যাশায় প্রকাশিত হয়েছে। এই কারণেই ফোনের নোটিফিকেশন দেখলে মন উত্তেজিত হয় তুমি এটা পরীক্ষা করার আগেই। এই কারণেই খাবারের গন্ধ আপনাকে উত্তেজিত করে তোলে একটু খাওয়ার আগে। এই কারণেই অগ্রগতির চিন্তাভাবনা প্রগতির মতোই শক্তিশালী হতে পারে। ডোপামিন ইচ্ছা তৈরি করে, ইচ্ছা কর্ম সৃষ্টি করে, কর্ম অভ্যাস তৈরি করে। এখানে লেখক আমাদের বুঝতে চান, যদি তুমি চাও যে অভ্যাসটা টিকিয়ে রাখো, তোমাকে এটাকে প্রত্যাশার সাথে যুক্ত করতে হবে, শুধু ফলাফল নয়। 3 তাৎক্ষণিকের জন্য মনের পছন্দ। মানুষের মস্তিষ্ক প্রাচীন, এটি তাৎক্ষণিক পুরস্কারের জন্য তৈরি করা হয়েছিল, খাদ্য, নিরাপত্তা, বিশ্রাম, সংযোগ। কিন্তু আধুনিক জীবন বিলম্বিত পুরস্কারে ভরা। ব্যায়াম, শেখা, অর্থসাশ্রয়, ব্যক্তিগত বৃদ্ধি। লেখক এই সংঘাতকে যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন প্রাচীন মস্তিষ্কের মধ্যে এবং আধুনিক বিশ্ব। ফলাফল আমরা স্বাভাবিকভাবেই এখন যা ভালো মনে হয় তা বেছে নিই, পরে যা ভালো লাগে তা নয়। এই কারণেই পড়াশোনার চেয়ে স্ক্রোলিং জয়ী।
স্বাস্থ্যকর খাবারের উপর কেন নাস্তার জয়? কেন আরাম অগ্রগতির উপর জয়ী হয়? এখানে লেখক আমাদের বুঝতে চান, তোমার অভ্যাসগুলো প্রায়শই তোমার মস্তিষ্কের কোন সংস্করণ তুমি শোনো তার প্রতিফলন। স্বল্পমেয়াদী শো অথবা দীর্ঘমেয়াদী শো। 4. দীর্ঘমেয়াদী পুরস্কারগুলিকে তাৎক্ষণিকভাবে অনুভব করান মস্তিষ্কের পক্ষপাত কাটিয়ে উঠতে। লেখক দেখান কিভাবে ভবিষ্যৎকে আরও কাছে আনা যায়। তিনি এমন একজন ব্যক্তির বর্ণনা দিয়েছেন যিনি ধারাবাহিকভাবে ব্যায়াম করতে চান। এই মুহূর্তে ব্যায়াম করা কঠিন মনে হচ্ছে, কিন্তু তিনি তাৎক্ষণিক পুরস্কার তৈরি করেন। পরে অপেক্ষা করছে গরম স্নানের জন্য, সে কেবল দৌড়ানোর সময় যে সঙ্গীত শোনে। একটি জার্নাল যেখানে তিনি প্রতিটি ওয়ার্কআউটকে একটি বিজয় হিসেবে লিপিবদ্ধ করেন। সে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্যে রূপান্তরিত করে স্বল্পমেয়াদী আনন্দে পরিণত হয়। এখানে লেখক আমাদের বুঝতে চান, ভালো অভ্যাসের সাথে তাৎক্ষণিক তৃপ্তি সংযুক্ত করুন এবং তারা টেকসই হয়ে ওঠে। 5. অভ্যাস স্মৃতির পথ। লেখক আমাদের স্নায়বিক জগতে নিয়ে যান যেখানে অভ্যাস সংরক্ষণ করা হয়। শুরুতে একটি অভ্যাসের প্রতি মনোযোগ প্রয়োজন। সাবধানে চিন্তা করো, ইচ্ছাকৃতভাবে কাজ করো, কিন্তু পুনরাবৃত্তির সাথে মস্তিষ্ক নিজেকে পুনরায় সংযুক্ত করে। এটি পথ তৈরি করে, ছোট ছোট নিউরাল রাস্তা যা প্রতিবার ব্যবহার করার সাথে সাথে আরও প্রশস্ত হয়, যতক্ষণ না কর্মের জন্য কোনো চিন্তাভাবনার প্রয়োজন হয়। এই কারণেই গাড়ি চালানো অনায়াস হয়ে যায়, কেন টাইপিং স্বজনপ্রিয় হয়ে যায়, কেন রুটিনগুলি স্বাভাবিক মনে হয়। এখানে লেখক আমাদের বুঝতে চান, পুনরাবৃত্তি মস্তিষ্কে আচরণকে খোদাই করে। তুমি প্রতিটি অভ্যাস পুনরাবৃত্তি করে তোমার মনকে শারীরিকভাবে গঠন করছ। 6. সুপ্ত সম্ভাবনার মালভূমি। যখন মানুষ ভালো অভ্যাস চর্চা করে, তারা প্রায়শই হতাশ বোধ করে কারণ ফলাফল তাৎক্ষণিকভাবে দেখা যায় না। লেখক এটিকে একটি নীরব দৃশ্যের মাধ্যমে কল্পনা করেছেন। একজন লোক ঠান্ডা ঘরে টেবিলের উপর বরফের টুকরো নিয়ে বসে আছে। সে এক এক করে ঘরটি 1 ডিগ্রি গরম করতে শুরু করে। কিছুই হয় না। 5 ডিগ্রি বেশি গরম, এখনো কিছুই না। 10 ডিগ্রি, কিছুই না। 20 ডিগ্রি, এখনো অপরিবর্তিত। কিন্তু 32 ডিগ্রিতে অদৃশ্য কিছু ভেঙে যায়। বরফ গলতে শুরু করে। পরিবর্তনটি চূড়ান্ত ডিগ্রির কারণে হয়নি, এর আগের প্রতিটি ডিগ্রির কারণে এটি ঘটেছে, ছোট ছোট কর্মের অদৃশ্য সঞ্চয়। এখানে লেখক আমাদের বুঝতে চান, অগ্রগতি প্রায়শই অদৃশ্য থাকে যতক্ষণ না হঠাৎ করে তা অনস্বীকার্য হয়ে ওঠে। 7. অভ্যাসের আবেগগত স্তর। অভ্যাস কেবল আচরণ নয়, এগুলো আবেগঘন অভিজ্ঞতা। লেখক ব্যাখ্যা করেছেন কিভাবে আবেগগুলি সম্পর্ক তৈরি করে। একটি শিশু ছবি আঁকার পর প্রশংসা পায়, সৃজনশীলতা আনন্দে পরিণত হয়। ক্লাসে কথা বলার জন্য একজন ছাত্রকে উপহাস করা হচ্ছে, যোগাযোগ ভয়ে পরিণত হয়। একজন কিশোর খাবার থেকে আরাম পায়, খাওয়া শান্তিতে পরিণত হয়। এই আবেগঘন স্মৃতিগুলি ভবিষ্যতের অভ্যাস গঠন করে। অভ্যাস বদলাতে তোমাকে প্রায়শই এর সাথে যুক্ত আবেগ পরিবর্তন করতে হবে। এখানে লেখক আমাদের বুঝতে চান, দীর্ঘস্থায়ী রূপান্তরের জন্য মানসিক রূপান্তর প্রয়োজন। 8. বিশ্বাস ব্যবস্থা। দ্য গার্ড অ্যাট দ্য গেট। প্রতিটি অভ্যাসের পিছনে একটি বিশ্বাস থাকে। বিশ্বাসগুলি রক্ষীর মতো কাজ করে, নির্দিষ্ট আচরণের অনুমতি দেওয়া এবং অন্যদের প্রত্যাখ্যান করা। যদি তুমি বিশ্বাস করো তুমি অসঙ্গত, তুমি রুটিন এড়িয়ে চলবে। যদি তুমি বিশ্বাস করো তুমি দুর্বল, তুমি চ্যালেঞ্জ এড়াতে পারবে। যদি তুমি বিশ্বাস করো তুমি দুর্ভাগা, তুমি সুযোগ এড়িয়ে যাবে। কিন্তু যখন পরিচয় বদলে যায়, বিশ্বাসের পরিবর্তন। লেখক এমন একজন ব্যক্তির বর্ণনা দিয়েছেন যিনি বিশ্বাস করতেন যে তিনি ক্রীড়াবিদ নন। প্রতিদিন 1 মিনিট হাঁটার পর সে নিজেকে ভিন্নভাবে দেখতে শুরু করল। 1 মিনিট 10-এ পরিণত হল, 10 মাইলে পরিণত হল। প্রথমে পরিচয় পরিবর্তিত হয়, ফিটনেস অনুসরণ করা হয়েছে। এখানে লেখক আমাদের বুঝতে চান, পরিচয় পরিবর্তন ছাড়া আচরণের পরিবর্তন স্থায়ী হয় না। 9.
খারাপ অভ্যাস ভাঙা মনস্তাত্ত্বিক কৌশল লেখক ব্যাখ্যা করেছেন যে একটি খারাপ অভ্যাস দূর করা এটা প্রতিরোধ করার কথা নয়। এটি এর ভিত্তি অপসারণের বিষয়ে। প্রতিটি খারাপ অভ্যাসের 4টি মূল থাকে: একটি ইঙ্গিত, একটা আকাঙ্ক্ষা, একটি প্রতিক্রিয়া এবং একটি পুরস্কার। এটা ভাঙতে তুমি প্রতিটি শিকড়কে দুর্বল করে দাও। ইঙ্গিতটি লুকান, লোভ কমিয়ে দিন, ঘর্ষণ বাড়ান, পুরস্কারটি সরিয়ে ফেলুন। তিনি একটি সহজ উদাহরণের মাধ্যমে এটি ব্যাখ্যা করেন। একজন লোক স্ক্রিন টাইম কমাতে চায়। প্রলোভনের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে সে তার হোম স্ক্রিন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি সরিয়ে দেয়, কাজ করার সময় তার ফোন অন্য ঘরে রাখে এবং তার অ্যাপগুলিকে গ্রেস্কেলে সেট করে তাই রঙগুলি আর আকাঙ্ক্ষাকে উদ্দীপিত করে না। তৃষ্ণা দুর্বল হয়ে যায়, ইঙ্গিতটি অদৃশ্য হয়ে যায়, অভ্যাসটা ছিন্ন হয়ে যায়। এখানে লেখক আমাদের বুঝতে চান, আত্মনিয়ন্ত্রণ ইচ্ছাশক্তির উপর নির্ভর করে না, এটি প্রলোভন দূর করার বিষয়ে। 10 চাপ এবং পরিচয়ের পতনের ভূমিকা। যখন জীবন চাপের মধ্যে চলে আসে, মানুষ তাদের পুরনো অভ্যাসে ফিরে যায়, তারা তাদের পছন্দ করে বলে নয়, কিন্তু কারণ ওই অভ্যাসগুলোর জন্য সবচেয়ে কম শক্তির প্রয়োজন হয়। একজন মহিলা যিনি ধূমপান ছেড়ে দিয়েছেন